আধুনিক ঘড়িটা রোবোটিক শব্দ করে নিজে অস্তিত্ব জানান দিচ্ছে। সাথে সময় বলে দিল। তখন সময় সকাল 6:33। বাইরেটা ততক্ষণে পরিষ্কার হয়ে গিয়েছে। সূর্য তার মিঠা উষ্ণতা ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন। মইনের দৃষ্টি স্থির হয়ে ছিল বিছানায় ঘুমন্ত মেয়েটির দিকে, যার মাথার কাছে মিঠি বসে আছে। মিঠির নির্লিপ্ততায় দেখে মনে হচ্ছে সেও তার মায়ের যেন চিন্তিত। মইন মুখ দিয়ে চুকচুক শব্দ করে মিঠিকে কাছে ডাকে হাত বাড়িয়ে। মিঠি তার বাবাকে 3 দিনে চিনে নিয়েছে। মইনের বাবা হিসেবে পছন্দ করে ফেলেছে সম্ভবত, তাই ডাকার সাথে সাথে মইনের কাছে ছুটে আসে। ওর তুলতুলে শরীরটাকে এক হাতে আলগে নিয়ে মইন বেডসাইডের টেবিলে তাকালো। পিক পিক আওয়াজ করে ফোনটা মইনের মনোযোগ কেড়ে নেয়। ইনসার শ্যামলা মুখটা দিকে তার নিকষ কালো বাদামি চোখে দৃষ্টি স্থির রেখে ফোনটা রিসিভ করে মইনের নর্মস্বরে বলে ওঠে, আসসালামু আলাইকুম। মা ফোনের ওপাশে আলো সালামের জবাব দিয়ে অস্থির হয়ে বলো, বিরক্ত করলাম না তো? আসলে গতকাল এত রাতে ফোন করে তোমাদের বিরক্ত করতে চাইনি, তাই সকালের অপেক্ষা করে সকাল সকালে ফোন দিলাম। ও কই? ও কেমন আছে? জ্বর কি উঠেছে? আর মইন শাশুড়িকে শান্ত করার চেষ্টায় নিচু গলায় বলতে লাগলো, জি আসেনি মা, ও ঘুমাচ্ছে। চিন্তার কিছু নেই, অসুবিধা দেখলে আমি আপনাদের জানাবো। বাবাকে বলুন দুশ্চিন্তা না করতে। আলো আশ্বস্ত হয়ে কল কাটল। শাশুড়ি মাকে চিন্তামুক্ত করে মইন স্বস্তির নিঃশ্বাস ফেল। তবে পরপর তার ফোনে কল আসে ইনশিয়াহ চাচাদের, ইহানের, ইনায়া, শেহার। একে একে সবাইকে আশ্বস্ত করে ঘুমান্ত ইনশিয়ার মুখের দিকে তাকিয়ে মইন একটা লম্বা শ্বাস ফেলে বিড়বিড়ালো, সবার আদরে দুলালিকে বিয়ে করে মহা মুশকিলে পড়া গেল বলে নিজে হাসল। এরপর মিঠিকে কোলে নিয়ে নামিয়ে দেয়। আজ মইন মর্নিং ওয়ার্কে যাবে না বলে ঠিক করলো কিছুক্ষণ কটেজ থেকে ডিউটিতে যাবে। কিছু মুহূর্ত চুপ করে বসে থাকে মইন। এবার হাত বাড়িয়ে নিঃসংকোচনে ইনসার কপালে ছুঁয়ে তাপমাত্রা দেখল। গায়ে জ্বর নেই, তবে খুব কাহিল লাগছে মুখখানি। সেই দিনে বৃষ্টি ভেজা জ্বর পেয়ে বসেছিল ইয়াসা মির্জার শক্তপোক্ত কন্যাকে। তাদের রিসিপশন, প্রীতম ইয়ানা রিসিপশনে 102 জ্বর নিয়ে পার করে আজ 3 দিনের দিন এই যন্ত্রণা থেকে মুক্তি মিলল তার। এর মাঝে মইনের তরফ থেকে রিসিপশনের দিনে মইনের শাশুড়ি এসে থাকতে হয়েছে ইনসার কাছে। জ্বর নিয়ে ইরফানকে বিদায় জানাতে পারেনি। অ্যান্টিবায়োটিক চলেছে। গতকাল রাতে হুশ করে জ্বরটা নাই হয়ে গেল। মিঠি লেস নাড়াচ্ছিল ইনসার পাশে চুপচাপ বসে থেকে। মইন উঠে ঘরের সমস্ত পর্দা সরিয়ে ঘর আলোকিত করে দিতে ইনসা কপাল কুঁচকে ফেলল। মিঠা রোদটুকু কেমন চোখে লাগে তার। ধীরে ধীরে চোখ মেলে আশেপাশে তাকিয়ে উঠে বসল। টের পেল মাথাটা আজ যথেষ্ট হালকা লাগছে। মইনের শরীর থেকে আজ জ্যাকেটটা খুলে রাখতে রাখতে বলল, গুড মর্নিং। গুড মর্নিং। ইনসা জবাব দিয়ে উঠে দাঁড়ালো। জ্বর নেই দেখে দুবার সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করলো মনে মনে। তবে নিজের দিকে ইনসা তাকাতে পারল না। ভীষণ নোংরা লাগছিল নিজেকে। মনে হচ্ছে অসুখ বিসুখ তার পোশাকে ঢুকে পড়েছে। এগুলো বদলে ফেলা অতি জরুরি। তার বড় কথা, একটা লম্বা শাওয়ার নেওয়া ইনসার যেন অপরিহার্য হয়ে পড়েছে। গোসল শেষে ইনসা টের পেল শরীরটা অস্বাভাবিক ফুরফুরে লাগছে। একটা সাদা রঙের নরম তোয়ালে মাথায় পেঁচিয়ে ইনসা নিজেকে কিছুক্ষণ দেখল ওয়াশরুমে মিউরে। 3 দিনে হাড় কাঁপানো জ্বর তার। গলা বিউটি বোন গুলো বেশ সাহসী হয়ে উকিঝুঁকি মারছে। টি শার্টের পিছন থেকে টেনে ধরে দেখল আগে থেকে রোগা হয়েছে কিনা। ইনসা একটা বদ অভ্যাস আছে, গোসল সেরে সবসময় ভেজা জামা কাপড় পাল্টে ভরে রেখে দেয়। ভেজা জামা পাল্টে বড্ড অলসতা চেপে বসে শরীরে। এসব তখন আম্মা অথবা বেজমা ধুয়ে দিত। এখানে এসে এমন করে ইনসা বুয়া এসে ধুয়ে দেয়। একদিন ইনসা বোঝে এই ব্যাপারগুলো
খুব বাজে, তবু অভ্যাসটা বদলাতে পারে না। আজও মন ভুল হয়ে ভেজা কাপড় চোপড় বালতিতে রেখে হনহন করে বেরিয়ে এলো আলালের ঘরে দুলালি। মঈন তখন কিচেনে ছিল। ইনশা মঈনকে এত সকালে কিচেনে দেখে ভীষণ অবাক। একটা কিচেন অ্যাপ্রন গায়ে মঈনের, তাতে দেখে আন্তর্জাতিক মানে কোনো শেপের মতো লাগছে। ইনশা 2 কদম এগিয়ে গিয়ে বলল, এখানে কি করছেন? মঈন চপিং বোর্ডে দ্রুত হাত চালিয়ে বলল, ব্রেকফাস্ট রেডি করছি। বুয়া? ঝুমঝুমি? ওনার মেয়ে অসুস্থ, ছুটি নিয়েছে আজ। ইনশা কিছুক্ষণ সংকোচ নিয়ে দাঁড়িয়ে থেকে মনের কাছে এগিয়ে গেল। জ্বরের ঘরে কখনো কখনো খেয়াল করেছে সে আজ 3 দিন এই লোকটা কে বিরক্ত করেছে। ইনশা এই এত ভাবে কারো বোঝার ইচ্ছে নয়। সে ক্ষীণস্বরে বলল, আমি না রাত্রে জানি না, দুপুরে লাঞ্চ অর্ডার করে দেব। এখন আপাতত চিলি বেবিকর্ন করছি, সাদা ভাত দিয়ে দুজনে চালিয়ে নেব। জ্বর থেকে উঠেছ, ভালো লাগবে। ইনশা এগিয়ে যায় মঈনের কাছে, ধীরিম আওয়াজে বলে, আমাকে দিন, আমি কেটে দিচ্ছি। মঈন হাতের গতি থামিয়ে দিয়ে ইনশাকে এক পলক দেখল, তারপরে হাতের ছুরিটা ইনশাকে দিয়ে রাইস কুকারের কাছে গিয়ে ভাত দেখল জল ফুটেছে কিনা। ইনশা আসলে লজ্জা পরে ছুরিটা নিয়েছে। একজন লোক সব সামলাবে আর সে অপদার্থের মতো দাঁড়িয়ে থাকবে, সেটা যথেষ্ট লজ্জার ব্যাপার। কিন্তু সে তো সবজি পেঁয়াজ কিছুই কাটতে জানে না, লোকজন হাসবে শুনলে। তবে ইনশাও কখনো এসবে ইন্টারেস্টে খুঁজে পায়নি, শেখেওনি। নিজের ওপর বিশ্বাস রেখে ইনশা ছুটি চালায় পেঁয়াজের ওপর। কয়েক সেকেন্ডের ব্যবধানে চোখ ঝাঁপিয়ে জল আসে। ইনশা কাঁদতে কাঁদতে 250 গ্রাম বড় পেঁয়াজটা কোনো মতে 4 ফালি করে ক্যাপসিকামে স্লাইস না করে ভোঁতা বানিয়ে তেঁতলে দেয় ক্যাপসিকাম। মঈন সব চুপ দেখছিল দাঁড়িয়ে। বেবিকর্নগুলো ইনশা তার জাদুর হাত লাগিয়ে বাচ্চা কর্নগুলো সর্বনাশ করতে যাবে, তখনই মঈন এগিয়ে আসে তার দিকে। এসে ঠিক ইনশার পিছনে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়। ইনশা হাত থেকে কাজ থামে, চুপ হয়ে যায়। মঈন এমন আগমনে সে কেমন জড়সড় হয়, গুটিয়ে যেতে চায়। মঈন ফরাজি ইনশার হাত থেকে ছুরি নিয়ে নিল না, বলল না, তোমার এসব করতে হবে না। উল্টো পিছন থেকে ইনশার ছুরি ধরে রাখা ডান হাতটাকে মঈন কায়দা করে ধরল তার শক্ত বলিষ্ঠ হাতে। ইনশা চমকে ওঠে, এক দৃষ্টি দেখতে থাকে নিজের হাত। ইনশা বাম হাতটাতে মঈন সুকৌশলে ধরল। ইনশা ঘাড়ের কাছে লোকটা উষ্ণ শ্বাস টেরও পেল সে। চপিং বোর্ডে একটা বেবিকর্ন রেখে ইনশা হাত দিয়ে মঈনের ছুরি চালাতে চালাতে হ্যাসকি তবু ধীম আওয়াজ করে বলল, এভাবে কাটে 2টো হাতে ব্যালেন্স রাখতে হয়, খুব ইজি। দেখো তোমার বাঁ হাত কাঁপে কেন? আই মিন এটা তো ডেড বডি নয়। বলতে বলতে হাসল মঈন। কিছু মুহূর্ত হেসে নর্মস্বরে বলল, রিল্যাক্স, এগুলো আমাদের রিজিক এবং সবজিগুলোর প্রতি তুমি কোনো অন্যায় করছো না। জনদরদি বাপের প্রাণী আর সবজি দরদি কন্যা, আরামসে কাটো, কাপাকাপি কিছু নেই। ইনশা জানে না তার কাপাকাপির কারণ। সে আবিষ্কার করলো তার পাতলা ফিনফিনে শরীর, তার পিঠই লোকটা চওড়া বুকের মাঝে মিশে গিয়েছে। ম্যান পারফিউমের কড়া ঘেরান যেন তার গায়ে লেগে যাচ্ছে। ইনশা বুঝতে পারছে না লোকটা কি সুকৌশলে তাকে ছুঁল, না ছোঁয়ার ভান করে ছুঁল। মঈন সর্বকটা কর্ণ কেটে কেটে শেখালো ইনশাকে, যেন ছোট বাচ্চাদের হাতে খড়ি দিচ্ছে। দৃশ্যটা এমন ছিল কিছুটা। ইনশার অস্থির হয়ে উঠল দূরে সরে দাঁড়ানোর জন্য। তার অস্থিরতা যেন টের পেল মঈন। হঠাৎ মঈন তাকে ছেড়ে দিয়ে রাইস কুকার অফ করে দিতে যায়। ভাত হয়ে গিয়েছে, এখন চিলি বেবিকর্ন রাঁধবে। ইনশা নড়ল না, চুপচাপ ঠাই দাঁড়িয়ে রইল। তার হাত পা তখনও কাঁপছে। এত কেন কাঁপছে সে বুঝতে পারছে না। সে যেন
বোকা হলো, কিছু বলতে পারছে না। চুলগুলো বেবিকর্ন লাগিয়ে মইন গা থেকে কিচেন অ্যাপ্রন খুলে হাত ধুয়ে রুমে চলে যায়। ততক্ষণ ইনশা ধাতস্থ হয়ে মিঠিকে খাবার দেয়। হঠাৎ মনে পড়ে ওয়াশরুমে তার পোশাকে বালতি ভরে রেখে এসেছে। ব্যস্ত পায়ে হেঁটে ইনশার রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে দেখল বালতি ফাঁকা, তার জামা কাপড় নেই। সে অবাক হয়ে বেরিয়ে পড়ে, পশ্চিমের বারান্দায় উঁকি দিল। মইন শাওয়ার নিয়ে বারান্দায় গিয়েছে ভেজা কাপড় চোপড় রোদে মেলে দিতে। ভীষণ রকমের অবাক হলো ইনশা যখন দেখল মইন তার পোশাক ও পানি নিগড়ে রোদে মেলে দিচ্ছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইনশা। লোকটা কি পাগল? যদি ইনশা অন্তঃপাশ থাকতো পোশাকের সাথে তখন ভাগ্যিস ছিল না। এটা কেন করছে লোকটা? এত স্বাভাবিক হয়ে কিভাবে করছে? চেয়ে রইল চুপচাপ ইনশা। তখন মনে পড়ল পাপার আমার পোশাক এভাবে ধুয়ে দেয়। প্রায়শ আম্মা অসুস্থ থাকে, কোমরে ব্যথা থাকে মাম্মার, কিন্তু তারা তো মামা পাপা নয়, তারা তো মইন ইনশা, যাদের মধ্যে ভালোবাসা এখনো হয়নি। মইন এতটা স্বাভাবিক কিভাবে তবে? মইন জামা কাপড়গুলো ক্লিপ লাগিয়ে বারান্দা থেকে ঘরে ঢুকতে ইনশা মুখোমুখি হলো। এতক্ষণ ইনশা খেয়াল করেনি, তবে এখন চোখ পড়ল মইনের উদম শরীরটাতে। একটা গ্রে কালারের ট্রাউজার পরে আছে শুধু। চওড়া রসুন বুকটাতে বিন্দু বিন্দু জলের ফোঁটা চিকচিক করছে। মাথার চুলগুলো তোয়ালা দিয়ে মুছে দিতে দিতে মইন ঘরে ঢুকে ইনশার মুখোমুখি হতেই তোয়ালা কাঁধে ঘুরিয়ে রেখে শরীর ঢেকে নেয়। সে বুঝতে পারল ইনশা অপ্রস্তুত হয়ে তাকে এভাবে দেখে। ইনশা দৃষ্টি ঘুরিয়ে বারান্দার রোদে মেলে দেওয়া তার পোশাকগুলো দেখছিল। মইন কাবার থেকে একটা পলো টি শার্ট বের করে গায়ে চাপিয়ে নিতে নিতে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে, জ্বর থেকে উঠেছ? খুব বেশি পানি ছানাছানি করা প্রয়োজন নেই। জামা কাপড় যা ধুয়ে দাও বুয়া এসে ধুয়ে দেবে, নয়তো লন্ড্রিতে পাঠিয়ে দেওয়া হবে। ওয়াশিং মেশিন কিছুদিন আগে নষ্ট হয়েছে, নেক্সট মান্থে নতুন নিয়ে নেব। ইনশা কিছু বলছে না, ঘুরে দাঁড়িয়ে মইনকে দেখছে শুধু। হঠাৎ কেমন আনমনে হয়ে বলে উঠল, আমি কি আপনার কোনো হেল্প করব? মইন হাত ঘুরিয়ে পড়তে পড়তে ইনশার দিকে তাকায়। দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে অনিমেষে। ইনশার চোখে তখনও প্রশ্নবোধক দৃষ্টি। মইন হঠাৎ অস্পষ্ট হাসল। হেসে সরাসরি ইনশার চোখে চোখ রেখে বলল, কেন, আপনি করেছেন? মইন এবার চওড়া হেসে ইনশার কাছে এগিয়ে আসলো। ইনশা মুখোমুখি দাঁড়িয়ে বলে, আমি তো আমার সেবা বিনিময়ে কারো থেকে সেবা চাই না। আমাকে যাই দেওয়াই হোক, সেটা কোনো কিছু বিনিময় দেওয়া না হোক, তার পিছনে একজন বাসনা থাকুক, ভীষণ রকমের ছটফটানি থাকুক, যেন আমাকে সেবা না দিতে পারে তার বুকে চিনচিনে ব্যথা হয়, তার দিন ভালো না যায়, এমন অস্থিরতা থাকুক তার। এটা বিয়ে। ইনশা শোধবোধ খেলা না। ইনশা চোখ তুলে তাকায়, বিমূঢ় হয়ে চেয়ে রয় মইনের চোখে। মইন ঠোঁট লেপটে আছে অমায়িক হাসি। সে স্পষ্ট দেখছে তার কথার মানে ইনশা কেমন ভরকে গেল। সুদর্শন শ্যামবর্ণ মুখটা হঠাৎ মৃদু হেসে উঠে। বলো, চলো খেয়ে নিই, আমি বেরোবো। ব্রেকফাস্ট সেরে মইন ঘরে ঢুকে ইউনিফর্ম পরে নেয়। ইনশাও তার পিছন পিছন ঘরে ঢুকে তাকে দেখছে। ল্যাম্পপোস্টারের মতো দাঁড়িয়ে থাকা ছাড়া তার যেন আর কোনো কাজ নেই। মইন আয়না তাকিয়ে ইউনিফর্ম বোতামগুলো লাগিয়ে নিতে নিতে জিজ্ঞেস করে, কিছু কি বলবে? ইনশা নড়েচড়ে দাঁড়িয়ে মাথা ঝাঁকিয়ে বলে, আমি শোধবোধ করতে চাইনি। আপনি যেভাবে বললেন অমন ছটফটানি নেই, বাসনাও নেই, তবে আমি অবশ্যই পার্টনার হিসেবে আমার দায়িত্বগুলো পালন করতে ইচ্ছুক। বিয়ে তো শোধবোধে খেলা না, তা আমি জানি। মইন চোখ বড় বড় করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, ওয়েট, তুমি এসব কথা এখন ভুলোনি? ইনশা মাথা ঝাঁকায়, সে ভোলেনি। মইন হেসে বলে, হেল্প করতে চাইছো? আবার মাথা ঝাঁকিয়ে ইনশা। মইনের হঠাৎ খুব হাসি পাচ্ছে। এ কেমন অদ্ভুত একরোখা খেয়ালি মেয়ের সাথে পাল্লা পড়ল তার। ইনশা ইনোসেন্ট ফেসে দিকে তাকিয়ে মইনের মাথা দুষ্টবুদ্ধি চেপে বসল। মেয়েটিকে একটু জ্বালাতে ইচ্ছে হলো তার। বলো, না, পারবো না। তুমি বাদ দাও, সব কাজ তো সবার জন্য না, বলেছ, এটাই অনেক। সব কাজ তো সবার জন্য না, কথাটা যেন খুব আত্মসম্মান লাগলো ইনশার। ঠান্ডা গলায় জিদ দেখিয়ে বলল, আপনি বলুন।
মঈন তার বউয়ের বাচ্চামোগুলো খুব উপভোগ করছিল। বলো, কাবাটে আমার লাল শার্টটা দেখতে পাবে? ওটার দুটো বোতাম নেই, বোতাম দুটো লাগিয়ে দিতে পারবে? ইনশা বোকা বোকা মুখ করে মঈনের দিকে তাকিয়ে আছে। মঈন বাঁকা হেসে বলল, পারবে না জানতাম, বাদ দাও। ইনশা কপাল কুচিয়ে কাবাটের দিকে এগিয়ে যেতে যেতে গম্ভীর হয়ে বলে, না পারার কি আছে। শব্দ করে কাবাট খুলে হাতাহাতি করতে লাগলো, খুঁজতে লাগলো লাল শার্ট। মঈন দুষ্টুর মতো হেসে এগিয়ে যায় ইনশার কাছে, গিয়ে পিছনে দাঁড়ায়। ইনশা বলে, কোথায় শার্টটা, কোথায়? মঈন আরেক দফা নিশ্চুপ হেসে গিয়ে গম্ভীর হয়ে বলে, আরে ইঁদুরের সাবধান। 2 সেকেন্ড পর্যন্ত ইনশা চেঁচিয়ে উঠে ঘুরে ঝাঁপিয়ে পড়ে মঈনের গায়ে। মঈন ঠোঁটে বিশ্বজয়ের হাসি, ঠোঁট টিপে হাসতে থাকে। ইনশা হঠাৎ নিজেকে সামলে নিয়ে অপ্রস্তুত মতো বলে, লাল শার্ট তো নেই, মিথ্যা বললেন। মঈন বইয়ের থতমত মুখ দিকে এক পলক তাকিয়ে কাবাটের দরজা লাগিয়ে দিতে পারো, ইঁদুর নেই, রিল্যাক্স। ইনশা চোখ বড় বড় করে মঈনের দিকে হতভম্ব হয়ে তাকালো। মঈন বাঁকা হেসে বরফ ঠান্ডা গলায় বলল, আসছি, যে কোনো কারণে মেসেজ করবে, বাই। মঈন বেরিয়ে যাওয়ার পরও ইনশা কাবাটের সামনে দাঁড়িয়ে থাকে চুপচাপ। ঘরমায় পায়চারি করছিল শামিন। আজ সে অফিসে যায়নি, ইলহাম একাই গিয়েছে। ইহান বেরিয়েছে ইসমাম তার ভার্সিটিতে, পরি চেম্বারে। গোটা বাড়িটা এখন মোট তার 4টি লোক মাত্র, শামিন, আলো, ঋতু, সেহা, আজান, আয়াত। সপরিবারে আতাউর আলমের দেশের বাড়িতে গিয়েছে কয়েকটা দিন থাকবে বলে, এরপর আবার ফিরে যাবে কানাডা। আলো সাহেব চুলের ওয়েল মেসেজ দিতে দিতে ইনশার সাথে ভিডিও কলে কথা বলছিল। ইনশার সময় কাটছে না, তাই ক্যামেরা নিয়ে বেরোবে ঠিক করেছে। আলো গম্ভীর হয়ে বলল, যেখানে যাও মঈনকে বলে যাও। ফোন কাটার সাথে সাথে সেখানে শামিন এলো। আলোর পাশে বসে বলতে লাগলো, দিনে কয়বার মেয়ের সাথে কল করো? আপনার থেকে কমই করি। শামিন হাসলো, বলো, আমি তো মেয়ের খবর নিতে কল করি, তুমি তো কল করে ধমকাধমকি করো। সেহা চুপচাপ বসে আছে। শামিন ভাগ্নের দিকে চেয়ে বলল, বিকেলে চলে যাবি মা? মামা, আমার পড়াশোনা আছে না। সোফায় গায়ে এলিয়ে দিয়ে পুরোপুরি শামিন। বাড়িটা কীভাবে খালি হয়ে গিয়েছে পুরো। আলো শামিনের দিকে তাকিয়ে বলতে থাকে, মেয়েটা বিদায় দিয়েছে, এখন নতুন মেয়ে আনতে হয় বাড়িতে। ইহানের জন্য ব্যবস্থা নিতে হবে। ওর বাবা মায়ের শীত গরম দেখে না কেন, আপনি হাত পা ছেড়ে বসে থাকেন। ঋতু 4 কাপ চা বানিয়ে এনে আলুর মুখোমুখি বসলো, বলল, আমার শীত গরম নেই। কেমন কথা বললে তুমি? ছেলে মতি গতি তো বোঝা দায়। এত এত মেয়ে পছন্দ করে, ও কি তাকেও চোখে দেখে না? ইনশা বান্ধবীগুলোর মধ্যে থেকে শুনেছি অনেকেই ইহানকে পছন্দ করে। মেয়েগুলো সুন্দরী সুন্দরী। আলো ঋতুকে থামিয়ে দিয়ে বলো, পরপর বলো, ওরা ইহানের টাইপের নয় ঋতু। এই এক কথা শুনতে শুনতে কান পচে গেল আমার। ওর টাইপে না কি বলবে? যে মেয়েই আনি না কেন রিজেক্ট হয়ে দেয়। ব্রিগেডিয়ার আজিজের মেয়েটা কি সুন্দরী একটা মেয়ে, তাকেও কত ভালো মানাতো দুজনকে। স্বামী ঋতুর এই কথাটা জবাব দিয়ে বলো, আমার চোখে ইহানকে কারোর সাথে মানাবে সেটা নয়, দেখতে হবে ইহান কার সাথে ভালো থাকবে। ঋতু, স্বামীর ফোনে হোপ থেকে কল আসে। আজ ইহারের কল করার কথা ছিল, তবে সন্ধ্যার পরে। এই সকাল সকাল ইরফানের কল পেয়ে সবাই অবাক। কলটা রিসিভ করে স্বামীর ছেলেকে দেখে বলো, আচ্ছা নতুন সেকশন ছিল না? প্রফেসর আসেনি, ভাবলাম এখন কল করি। ঋতু চুপচাপ ছেলের কথা শুনছে, কথাবার্তা নমনীয়তায় টের পায় সে। কিন্তু এই সংযোগ কতদিন থাকবে? মেজাজ বিগড়ালে তো সব শেষ। স্বামীন হেসে কণ্ঠে ভীষণ আন্তরিকতা মিশে বলে, ফাঁকি দাওনি দেখে ভালো লাগছে। ইরফান মেলান হাসে, জবাব কিছু বলে না। স্বামীন বলতে লাগলো, আমাদের এই শান্তিনীড়ের লোকগুলো একজন আরেকজনের থেকে সম্পূর্ণ আলাদা, তাই না? কারোর স্বভাবের সাথে কারোর স্বভাব মিল নেই, তবে একটা মিল আছে, আমরা ভীষণ পরিবার কেন্দ্রিক, পরিবারকে ভীষণ ভালোবাসি। তুমিও এ ব্যতিক্রম নও জানি। আমরা সবাই ভীষণ অপেক্ষা করছি তোমার জন্য। পরিশ্রম করো, নিজেকে আর ফাঁকি দিও না ইরফান। আকাশি রঙের সুতি শাড়ি, জমিনে সাদা সুতোর কাজ। আজকে যেন এই শাড়িটা বেছে নিল সে। শাড়িটা ইনায়া কিনে দিয়েছে গতকাল, ভীষণ পছন্দ হয়েছে প্রেরণা ভাইয়ের বউ দেওয়া এক উপহারটা। মেয়েটা প্রেরণার রুচি সম্পর্কে ধারণা পেয়েছে। সুতোর স্কুল নিয়ে আজ কম্পিউটার গেমস খেলছে সে। পূর্ণিমাকে নিয়ে মিস জেনি সকাল সকাল বেরিয়েছে, আজ একাডেমিতে প্রতিযোগিতা আছে।
প্রেরণা তাড়াহুড়ো করে শাড়িটা পরে ভেজা চুলে একটা তোয়ালা পেঁচিয়ে সদর দরজার কাছে যায়। কলিং বেলের আওয়াজ পেতে দরজা খুলে প্রেরণা দ্রুত হাতে আঁচল টেনে ডান কাঁধে তুলে সালাম দিল। ইহান সালামের জবাব দিল। একটা কালো শার্ট পরেছে লোকটা। আজ মোটেও কোনো নেতা লাগছে না। ইহানের হাতে একটা মোটামুটি সাইজের বক্স। প্রেরণা ফ্ল্যাটে ঢুকতে প্রেরণা তাকে বসতে বলে আশেপাশে তাকাচ্ছে। লোকটা এমন সময় এলো যখন ইয়ানা প্রীতমের রুমের দরজা বন্ধ। এই সময় ওদের কিভাবে ডাকবে প্রেরণা বুঝতে পারছে না। ইহান প্রেরণাকে এক পলক দেখে একটা সোফাতে বসতে বসতে বলল, মাম্মা ইনুর পছন্দের চিপস বানিয়েছিল, শুদ্ধ আর ইয়ানা যেন পাঠিয়েছে, সেটা নিয়ে এলাম। প্রেরণা অল্প হেসে বলল, আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। আপনি বাড়িতে কেন? রেস্তোরাঁ যাননি? আজকে অফিসে যে বসবো। ইহান আশেপাশে থাকায় প্রেরণা অপ্রস্তুত ভঙ্গিতে নিজেকে ফোনটা হাতে তুলে নিয়ে প্রীতমকে কল করে, কিন্তু কল না ধরে ফোনটা আবার রেখে দেয়। ইহান ইয়ানার কথা জিজ্ঞেস না করে বলল, শুদ্ধ কোথায়? প্রেরণা উঁচু গলায় শুদ্ধকে ডাকলো। গুটি গুটি পায়ে শুদ্ধ বেরিয়ে খুশি হয়ে গেল ইহানকে দেখে। দুজনে একই সাথে বলে উঠল হাই। বলে হেসে ফেলে দুজন। শুদ্ধ জানতো আবারও এমন ম্যাজিক হবে। প্রেরণা ওদের হাসতে দেখে ইহানকে বলল, আপনাদের আমি বেশ কয়েকবার এভাবে অকারণে হাসতে দেখেছি, এটার কারণ কি? ইহান শুদ্ধর দিকে তাকিয়ে প্রেরণাকে বলে, এটা শুদ্ধ আর আমার সিক্রেট, আপনাকে বলা যাবে না। প্রেরণা হেসে চা এনে দেয় ইহানকে। ইহান শুদ্ধকে টেনে কোলে বসিয়ে বলল, বাচ্চা কি করছিলে? গেমস খেলছিলাম কম্পিউটার। তোমার মামিমণি কোথায় বাচ্চা? প্রেরণা অপ্রস্তুত হয়ে বলল, ওরা ঘরেই আছে, আমি ডেকে দিচ্ছি। ইহান শুদ্ধ দিকে তাকিয়ে বলল, তোমার মামিমণি একটা বাচ্চা, এ তো কম্পিউটার গেমস খেলে না, ওর সাথে খেলবে। শুধু শুকনো মুখে বলল, মামিমণি আমার সাথে খেলে না। কেন? শুদ্ধবাবুর সাথে খেলে না? ওকে বকা দেব। ইহানের লাইফে শুদ্ধ বলতে শুরু করে নালিশের ভঙ্গিতে, মামা মামি মণিকে খেলতে দেয় না আমার সাথে, দরজা বন্ধ করে মামি মণিকে আটকে রাখে মামা। এতটুকু বাচ্চা মস্তিষ্ক ব্যাপারগুলো এভাবে আটকে যায়, যেমনটা শুদ্ধর সাথে হলো। ইহান প্রেরণা দুজনে ভীষণ অপ্রস্তুত হয়ে বলল। প্রেরণা ইচ্ছে করছিল মাটিতে পুঁতে চলে যেতে। ইহান দৃষ্টি নত করে নিল। সাথে সাথে প্রেরণা ছেলের মুখের দিকে তাকিয়ে থতমত মুখে বলল, রুমে গিয়ে হোমওয়ার্ক করো শুদ্ধ গো। শুদ্ধ বুঝতে পারল না তার মামা এভাবে তাকে ধমকালো কেন। তার মুখটা চুপসে গিয়ে একটুখানি হয়েছে। গুটি গুটি পায়ে সে চলে যায় ঘরে। প্রেরণা তখন ইহানের দিকে ঘুরে বলল, আমি ওকে ডাকছি। বলে ফোনটা হাতে নিল। ইহান বলল, না আমি আজ আসছি, আমার কাজ আছে। প্রীতমদের ডাকতে হলো না। ধূপধাপ আওয়াজ তুলে দরজা খুলে ইয়ানা কাঁদতে কাঁদতে বেরোলো। আশেপাশে তাকালো না। মেয়েটা বেরিয়ে সোজা দৌড়ে গেল পশ্চিমে খোলা বারান্দায়। দেখলো না ইহানকে। এমন কাণ্ডে প্রেরণা ইহান দুজনে ভীষণ অবাক। ইহানের সাথে সাথে উঠে দাঁড়ায়। কয়েক সেকেন্ড পর অপ্রস্তুত ভঙ্গিতে ঘর থেকে বেরোয় প্রীতম। তার পুরো বিধ্বস্ত অবস্থা, চুল উস্কো খুস্কো। প্রেরণা হাঁ করে ভাইকে দেখছিল। লিভিং রুমে পা রেখে ইহান মির্জাকে দেখে প্রীতম আরও অপ্রস্তুত হয়ে পড়ছে। সালাম দিল তৎক্ষণাৎ। প্রেরণা তাড়াহুড়ো করে বলে, ও কাঁদছে কেন? একটু ধমকেছি, বিড়বিড় করে বলে প্রীতম। ধমকেছি মানে? কেন ধমকেছিস? আশ্চর্য প্রেরণা। প্রীতম ইহানের দিকে লজ্জিত ভঙ্গিতে তাকিয়ে চোখ নামিয়ে বলতে লাগলো, দুটো থিসি মুখস্থ করতে দিয়েছিলাম পরশু রাতে, আজ সকাল পড়া ধরলাম। তখন বলে সে বুঝেনি। ভালো কথা, বুঝিয়ে দিলাম। 11 বার বুঝিয়ে দিলাম। তারপর বললাম পুরোটা, না পারলে টপিক এবং সূত্রটা লিখে দিতে। সে নোটবুকে সূত্র না লিখে নকশা আঁকে। ইহান আর প্রেরণা উভয় বোকার মতো দাঁড়িয়ে আছে। প্রেরণা ভাইয়ের উপর মেজাজ দেখায় নাকি হাসবে বুঝতে পারছে না। শুধু বলো, এমন কি ধমকেছি যে এভাবে কাঁদছে? আর একটু যেটা পারিস না সেটা করতে চাস কেন? ও তোর কাছে পড়বে, ও কোচিনে যায়, আর তুই 11 বার বুঝিয়েছিস। এটা বলে কি প্রমাণ করতে চাচ্ছিলি? ও বুঝতে অক্ষম হতে পারে, তোর বোঝানো ধরন ঠিক ছিল না। মেধাবীরা এই এক সমস্যা, অন্যদের ছোট করে। প্রীতম দেখলো তার আপু ব্যাপারটা আরও টানছে। সে হতাশ। ইহান বলে উঠল, প্রেরণাকে বাদ দিন। প্রীতম ইনুকে অক্ষম বা কম মেধাবী বলবে বা বোঝাতে চায়নি। ও বোঝাতে চেয়েছে ইনু অমনোযোগী হয়েছে। আপনি গিয়ে ইনুকে নিয়ে আসুন। প্রেরণা গিয়ে দেখলো ইনু তখনও কাছে। গিয়ে পেছন থেকে ধরে বলো, একটু বকেছে পড়াশোনার জন্য, তাতে এভাবে কান্না
কিছু হয়নি, চলো। বকেছে আপনার ওই মিনমিনের শয়তান ভাই, বকেছে আপনার ভাই আমার মাথায় খাট্টা মেরেছে আপু। প্রেরণা হা করে তাকিয়ে আছে। অস্ফুট বলো, খাট্টা মেরেছে? কি ফাজিল। নাকটা নিয়ে না বলে, ও সবসময় ওর জেদ বজায় রাখে আপু। ও যে আমাকে ঘাট ধরে রোজ পড়াতে বসানো, এটা ওর জেদ। কারণ বাবার কাছে ও মুখটা যে ছোট হয়ে যাবে। আমাকে নিয়ে ঘুরতে যায়, কখনো যেতে চায় অন্য কিছু নিয়ে, তো এতটা আধিক্যতা দেখায় না। প্রেরণা ফ্যাল করে ইয়ানার মুখের দিকে তাকিয়ে থেকে মিনিট খানেক, তারপর হেসে ফেলে, বেশ শব্দ করে হেসে ফেলে। ইয়ানা চোখ মুছে বলে, হাসছেন আপনি আপু? প্রেরণা কিছুক্ষণ হেসে বলে, হাসছি। তোমাদের জীবনে কত কিউট কিউট দুঃখ ইয়ানা। ইস, যদি এই কিউট দুঃখগুলো আমার হতো। ইয়ানা আবারও নাক টানে বলে, কথা ঘোরাচ্ছেন আপু? অবশ্যই আপনি তো ভাইয়ের দোষ ঢাকতে ওস্তাদ, কখনো ভাইকে শাসন করেন না। প্রেরণা ইয়ানার অভিমান মাখা কথাগুলো শুনে আবারও কিছুক্ষণ হেসে দিল। বলো, ইহান মিচে এসেছে, চলো, অপেক্ষা করছে তোমার জন্য। আজ অফিস থেকে জলদি ফিরে খুব শাসন করব প্রীতমকে, খুব। চলো এখন, বিয়ে কোনো শোধবোধ খেলা না। তাই ইনশা বিনতে শামিন খুব ভালো করে জানে বিয়ে একটা বাস্তবতা। বিয়ে বিভিন্ন সংজ্ঞা রয়েছে এক একজনের কাছে। বাবা মতানুসারে বিয়ে একটা মিরাক্কেল। মইনের সাথে ইনশা বিবাহিত জীবনে আজ 11তম দিন। এই কয়েকদিনে রোবটকণা ইনশা মইনের সাথে সহজ না হলেও মইন আর তার এই সংসারটা সাথে সহজ ঠিকই হয়েছে। বড্ড বেশি সহজ হয়েছে। সবখানে অবাধ বিচরণ তার। সকাল 9টার কাছাকাছি যখন ইনশা আজ এই সময় ঘুম ভেঙেছে। অবশ্যই ইদানিং এমন হচ্ছে, সে জং হেগে যাচ্ছে না। এমনিতে ইনশার বিয়ের পরপর খুব বেশি অলস হয়ে গিয়েছে। সারাটা দিন ঘুমে মেতে থাকে তার। এত ঘুম, তবু ঘুম পরিপূর্ণ হয় না। এর কারণ ইনশা অজানা। ইনশা মনে মনে ভাবে, আগে যে হয়তো ঠান্ডা মরা মাছ ছিল, কিন্তু বর্তমানে সে মরা মাছে ফসলিত হয়েছে। এটা ইনশার সত্যিকার অনুভূতি নিজেকে নিয়ে। ঘুম থেকে উঠে মইনের কোথাও পেল না। মইন অফিসে। ইনশা এক মগ করা কফি খাওয়ার জন্য মগটা আঁকুপাকু করছে। বুয়া আসেনি তখনও। ইনশা দেখল টেবিলে ব্রেকফাস্ট রাখা। ক্যাবিনেটে কোথাও কফি ক্যানটা খুঁজে না পেয়ে ইনশা মইনকে মেসেজ করলো, মইন কফি ক্যান। খানিক বাদে মইন রিপ্লাই এলো, 3rd ক্যাবিনেটে। তুমি উঠেছ, খেয়েছ? না, খাবো। জবাব ছিল এইটুকু। সে পাল্টা জিজ্ঞেস করল না মইন খেয়েছে কিনা। মইন চোখে লাগে বইয়ের এমন আচরণ, পরক্ষণে মানিয়ে নেয়। আলো ফোন আসে ইনশার ফোনে। আজকাল মাম্মার ফোন পেলে ইনশা আতঙ্কিত হয়ে পড়ে। ভদ্রমহিলা ভীষণ জ্বালাতন করছে ইনশাকে। সারাক্ষণ মইনের জন্য এটা করবে ওটা করবে, এমন কেন করলে? মইনকে জানিয়েছ? হ্যান ত্যান মাথা খারাপ করে দেয় পুরো। ইনশা কলটা রিসিভ করে হাই তুলতে তুলতে বলো, গুড মর্নিং মাম্মা। ঘুমাচ্ছ নাকি? হ্যাঁ, ওই আর কি। মইন অফিসে, তুমি এখন ঘুমে থেকে উঠলে? ও কি খেয়ে গিয়েছে? খেয়ে গিয়েছে, দেখেছি তো, টেবিলে ব্রেকফাস্ট। দেখেছি তো মানে? তুমি জানো না? জানতেও চাওনি। ইনশা একটা লম্বা শ্বাস ফেলে বলো, মামা সে অকারণ না খেয়ে কেন থাকবে? শরীর মানসিকভাবে সুস্থ একজন লোক, নিশ্চয় খেয়েছেন। রোজ তো খায়। এটা জানতে চাওয়ার কি আছে ঘটা করে? আলো যেন তেলে বেগুনে জলে উঠল মেয়ের এমন গা ছাড়া আচরণ। রাগ দেখিয়ে বলো, এটা জানতে চাইলে তো তোমার খুব কষ্ট হয়ে যাবে না? আমার যেমন কষ্ট হয় না তোমারও পাপার খাবার দাবারের খোঁজ নিতে? তোমারও মেজ মায়ের হয় না? তোমার ছোট মায়ের হয় না? হয় বলো? ইনশা হাই তুলতে তুলতে বলল, ক্ষমা চাইছি মাতা, আমি এক্ষুনি জানতে চাইছি। কল কেটে ইনশা মইনকে মেসেজ করলো, মইন আপনি খেয়েছেন? মেসেজটা দেখে মইন কিছুক্ষণ চেয়ে রইল স্ক্রিনে। ঠোঁটের কোণে ফুটে উঠল তার অস্পষ্ট হাসি রেখা। দ্রুত আঙ্গুল চালিয়ে লিখল জি। ইনশা তখন তাদের বার্তালাপের স্ক্রিনশট নিয়ে আলোকে পাঠিয়ে দিয়ে নিচে দুষ্টুমি করে লিখে দেয়, মাতা দেখুন, আপনার জামাই খেয়েছেন। খেয়েছেন মাতা? সে খেয়েছে। আপনি খুশি হয়েছেন মাতা? আপনি জিজ্ঞেস করেছেন আপনার জামাইকে? আপনার জামাই আসলে খেয়েছে। এই দেখুন প্রমাণ। আপনি খুশি হয়েছেন, আপনার হৃদয় প্রস্থান হয়েছে মাথা। আপনার আদরের জামাই খেয়েছে মাথা। পরপর মেসেজ দিতে থাকে ইনশা আলোকে। আলো
মেয়ের আচরণ বিরক্ত হয়ে ফোন অফ করে বসে থাকে চুপচাপ। আম্মা সে তার আচরণে খেপে গিয়ে অফলাইনে গিয়েছে তা ইনশা জানে। ইনশা হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়ে একা একা। ইদানিং গরম পড়েছে খুব। দুপুরবেলাতে ইনশা ঝিমুনি মতো এসে যায়। দুপুরে ঘুমিয়ে যায় সে। ভ্যাকুম ক্লিনারের বিকট আওয়াজ ইনশা তন্দা ভাব কাটে। ঝুমঝুমির মা ঘর পরিষ্কার করছিল। ইনশা উঠে ঘর থেকে বেরিয়ে তাকে ডাকতে ডাকতে তার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, বুয়া কিছু জামা কাপড় ধুতে হবে, লন্ড্রিতে নিয়ে যাও। ঝুমঝিমা ইনশার সহিমিত করে যদিও, তবে তার স্যারের পাশেই ম্যাডামকে তার পছন্দ হয়নি। এত ভালো মানুষ ফরাজি স্যার, অথচ এই ম্যাডাম স্যারের প্রতি কত উদাসীন। যতটুকু সময় ঝুমঝুমির মা এই কটেজে থাকে এইসব তার চোখে পড়ে। স্বামী সারাদিন কাজ শেষে বাড়িতে আসলে তাকে এক গ্লাস ঠান্ডা জল নিয়েও সাধে না। ম্যাডাম খাবার খেয়ে গেলে স্যারে কি লাগবে না লাগবে তাও খোঁজ নেয় না। আর পোশাকের সিঁড়ি দেখেও ঝুমঝুমির মায়ের বিরক্ত ধরেছে ম্যাডামের উপর। রূপ ছাড়া এই মেয়ের কোনো গুণ নেই স্বামী সংসার করার। মোট কথা স্যারের বউ হিসেবে তার অযোগ্য মেয়ে পছন্দ হয়েছে, এইটুকু বোঝা যায়। ঈর্ষা বলো, শুনেছ কি বললাম? জামা কাপড় ধুতে হবে, দিয়ে এসো লন্ড্রিতে। ঝুমঝুমির মা মাথা নিয়ে বলল, জি আইসা। একটু থেমে অনেকটা সাহস করে ঝুমঝুমির মা আজ বলো, একটা কথা বলবো ম্যাডাম? হ্যাঁ অবশ্যই। একটু বউ মানুষের মতো জামা কাপড় পইরা সাইজা গুজা থাকতে কি হয় ম্যাডাম? এতে স্বামীর কত খুশি হয় জানেন? ঈর্ষা তাকিয়ে আছে। যদি তার বিরক্ত লেগেছে কথাটা, তবুও সে কিছু বলল না। ঝুমঝুমির মাকে সে হেল্পিং হ্যান্ড কখনো কথা শোনায় না, চড়া গলায় কথা বলে না তাদের সাথে। ঝুমঝুমির মা বলতে লাগলো, এই বয়সটা তো সাজন গোজনের। সাজবেন, স্বামীর সাথে শখ আহ্লাদ করবেন, তার বেশি বেশি আঁচল বাঁধবেন, সম্পর্ক গাথা মোটা করবেন, যেন 100 জনের টানলেও এই টাকা না ছিঁড়ে। ইনশা এবার আরও বেশি বিরক্ত হলো। একটা লম্বা শ্বাস ফেলে বলল, হয়েছে বলা, এখন প্লিজ কাপড়গুলো নিয়ে যাও। ঝুমঝুমা বলতে লাগলো, আর তাছাড়া এই পোশাক পইরা থাকেন, কোনটা স্যার কোনটা ম্যাডাম সেটা তো ফারাক করতে পারি না। ইনশা শীতল চোখে তাকিয়ে বলে, এসব পুরুষের পোশাক তোমাকে কে বলল? মেয়েদের পোশাক মানে শাড়ি আর 3 পিস, এটা বাংলাদেশে কিংবা সংবিধানে লেখা আছে?